এসআইআর লাগু করতে চায়, এসআইআর লাগু করে তার নামে নাগরিকত্ব কেড়ে নিতে চায়, সেই হিন্দি হিন্দু হিন্দুস্তান এজেন্ডা যারা দেশময় লাগু করছে আজকে, সেই শক্তি কিন্তু এটা করছে। এই শক্তিকে খুব কম কথায় বলতে গেলে আমরা বলবো আরএসএস আজকে বাংলার মাটিতে যেভাবে দানা বেঁধেছে, যেভাবে তাদের বিদ্বেষের রাজনীতিকে, বিদ্বেষের সংস্কৃতিকে ছড়িয়ে দিয়েছে, তার বাইরে আমরা কেউ বেরোতে পারছি না। এসআইআর কেন আজকে আমাদের সামনে বিপদ, সেটা যদি আমরা একটু ভাবি, দেখব যে এর আগে ভোটাধিকার তালিকা যতবার সংশোধন করার চেষ্টা হয়েছে, প্রতিবার মৃত ভোটার তালিকায় দুবার নাম আছে এরকম ভোটার তাদেরকে তালিকা থেকে বাদ দেওয়ার প্রকল্প হয়েছে, কিন্তু এবার এসআইআর এর সাথে নাগরিকত্বের প্রশ্নকে জুড়ে দেওয়া হয়েছে। 11টি নথি আজকে চাওয়া হচ্ছে, যে নথিগুলোর মধ্যে রয়েছে জমির দলিল, বার্থ সার্টিফিকেট, স্কুল ফাইনাল সার্টিফিকেট, এবং এই ধরনের নথি অধিকাংশ নিম্নবর্গের মানুষ দেখাতে পারবে না। বিহারে আমরা দেখেছি এসআইআর হওয়ার পর অধিকাংশ, যে 65 লক্ষ মানুষ বাদ পড়েছেন, পরবর্তীকালে তালিকা থেকে দেখা গেছে 47 লক্ষে নেমেছে সংখ্যাটা। তার মধ্যে বেশিরভাগই হচ্ছে সংখ্যালঘু মানুষ, দলিত মানুষ, আদিবাসী মানুষ। আমাদের বাংলার মধ্যেও দেখতে পাবো যে এই অংশের মানুষ, মানে দলিত, আদিবাসী এবং সংখ্যালঘু মানুষ, তাদের অধিকাংশেরই এই ধরনের সার্টিফিকেট নথি নেই। নানা কারণে অনেক জায়গায় মানুষের বন্যায় বা দুর্যোগেও কিন্তু ঘর ভেসে যায়, সেখানে ডকুমেন্ট সংরক্ষিত রাখতে পারে না। আদিবাসী মানুষদের ডকুমেন্ট থাকেই না, সংখ্যালঘু মানুষদের ডকুমেন্ট থাকলেও টার্গেট করা হয়েছে। আমাদের মুর্শিদাবাদের ভাই শামীম শেখ, আমির শেখ, এনাদেরকে পুশব্যাক করে কাঁটাতারের ওপরে ফেলে দেওয়া হয়েছে, যদিও তাদের কাছে কিন্তু কিছু ডকুমেন্ট ছিল। বলে ওরা কোনো আইন কানুন নিয়ম নীতির পরোয়া না করে অবৈধভাবে নির্বাচন কমিশনকে দিয়ে ঘুরপথে মানুষকে বেনাগরিক করার একটি চক্রান্ত নামিয়ে এনেছে আমাদের ওপর। আমরা ভয় পাচ্ছি, কারণ আসামেও কিন্তু এইভাবেই ভোটার তালিকা থেকে প্রথমে বার করে তারপরে কিন্তু বহু মানুষকে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং আমরা মনে করি এই বেনাগরিক করার মধ্যে দিয়ে আসলে দেশের যে কর্পোরেট শক্তি, আদানি আম্বানি, যাদের কাছে দেশ বেচে দেওয়া হচ্ছে, যারা লুট করে নিয়ে যাচ্ছে প্রতি বছর 17% জিডিপি 17% পরিমাণ আমাদের দেশ থেকে লুট হয়ে যায়। তো এই আদানি আম্বানি কিন্তু সস্তা শ্রমিক হিসেবে ব্যবহার করবে এই বেনাগরিক হওয়া মানুষদের, যাদের কোনো নাগরিক সুযোগ সুবিধা আগামী দিনে থাকবে না। তো এই আতঙ্কের জায়গা থেকে আমরা এসআইআর প্রতিরোধ গড়ে তোলার কথা বলছি। এসআইআর বাতিল করার দাবিতে আন্দোলন করা অনেক আগে থেকেই জরুরি ছিল। আজকে আমাদের কালকে ঘোষিত হয়ে গেছে এসআইআর হবে, 4 তারিখ থেকে বাড়ি বাড়ি যাবে। আমাদের এখনই যদি একজোট হয়ে আমরা বড় আকারে আন্দোলন করতে পারি এসআইআরের বিরুদ্ধে, তবেই আমরা এই বিপদ থেকে রক্ষা করব। এটাই আমাদের চলবে। দ্বিতীয়ত, এখানে বিগত দিনে যে ঘটনাগুলো ঘটে গেছে, ঘুটিয়ারি শরীফের একজন বাসিন্দা শেখ জামিল ভাই, তাকে পিটিয়ে খুন করা হয়েছে। তার যে ন্যায় বিচারের দাবি, সেই দাবি রয়েছে আজকের প্রতিবাদ সভায়। বারুইপুরে, শঙ্করপুরে কিছুদিন আগে আরেকজনকে, রহিম ভাইকে পেটানো হয়েছে অত্যন্ত মর্মান্তিকভাবে। তার যে ন্যায় বিচার, তার যে অপরাধীদের গ্রেপ্তার এবং তার শাস্তি, এই দাবি রয়েছে। এর সাথে সাথে কিছুদিন আগে যে ওয়াকাফ আন্দোলনের প্রেক্ষিতে প্রায় 750 বাংলার বাসিন্দা কিন্তু এখনো জেলে বন্দী, তাদেরকে অবশ্যই মুক্তি দিতে হবে, সেই দাবিও রয়েছে। তো এই ধরনের বিভিন্ন দাবিতে আজকের এই দেখুন, প্রথম কথা, এনআরসির যে আইন 2003 সালে পাস হয়েছিল, সেই আইন মোতাবেক কিন্তু এসআইআরও নাগরিকত্ব কেড়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। কারণ এসআইআরে যে 11টা নথির কথা বলা হয়েছে, ওটা কিন্তু ওই 2003 সালের নাগরিকত্ব আইন মোতাবেক। এবং ওই নাগরিকত্ব আইন কিন্তু একটি কেন্দ্রীয় আইন, এবং সেটা পাশ করানোর সময় বিভিন্ন সংসদীয় দল, এমনকি তৃণমূল কংগ্রেস এবং বাম কংগ্রেস, বিভিন্ন দলই কিন্তু একসাথেই সমঝোতা করেছিল। আজকে মমতা ব্যানার্জি সরকার অবশ্যই বলছে যে আমরা হতে দেব না, কিন্তু সেটা করার শক্তি বা
বা সেটা করার এখতিয়ার ওনার আছে কিনা সেটাও কিন্তু প্রশ্ন। কেন কেন্দ্র সরকার ইলেকশন কমিশনকে দিয়ে এসআইআর করাচ্ছে, সেখানে এসআইআর আটকে দেওয়ার কোনো পরিকল্পনা বা আন্দোলন যদি না থাকে, এসআইআরকে মানে এসআইআর থেকে মানুষকে বাঁচানো খুব মুশকিল। রাজ্য সরকার অবশ্যই বলছে, দেখা যাক তারা কি করে, কিন্তু রাজ্য সরকারের এখতিয়ারের মধ্যে এটা পড়ছে না, ফলে তারা আটকাতে পারবে কিনা আদৌ সেটা প্রশ্ন থেকে যায়। দেখুন 2019 সাল যদি মনে থাকে, যখন সিএ 2019 পাস হয়েছিল, তখন সারা দেশে কিন্তু বহু জায়গায় অবস্থান হয়েছিল। শাহিনবাগ আপনারা দেখেছেন, আমাদের পার্ক সার্কাসে হয়েছিল, আমি হাওড়ার বাসিন্দা, হাওড়ার বিভিন্ন অঞ্চলে মহল্লায় মহল্লায় মানুষ শাহিনবাগের আদলে বসে বসে আন্দোলন করেছিল। তার পরবর্তীকালে করোনার সময় আমরা দেখেছি কৃষক আন্দোলন, যেখানে প্রায় 500টি সংগঠন এবং বহু মানুষ বিভিন্ন রাজ্য থেকে গিয়ে কিন্তু বসে পড়েছে এবং কৃষি বিল প্রত্যাহার করাতে বাধ্য করেছে সরকার। ফলে মানুষের আন্দোলনে অনেকবারই আমরা কিন্তু দেখেছি সরকার পিছু হটতে বাধ্য হয়েছে। 2019-এই না হলে না এনআরসি হতো, আজকে এনআরসিকে ঘুরপথে ওদের নিয়ে আসতে হচ্ছে, কারণ 2019-এ ব্যাপক আন্দোলন হয়েছিল। এসআইআর এর বিরুদ্ধে যদি সেই আদলে আন্দোলন আবারও হয় তাহলে রুখে দেওয়া সম্ভব, কিন্তু আমাদের এই মুহূর্তে বাংলায় যে পরিবেশ দেখছি তাতে করে আন্দোলন হচ্ছে কিন্তু অনেক বিচ্ছিন্ন হয়ে রয়েছে, বিভিন্ন শক্তি আলাদা আলাদাভাবে করছে। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, আন্দোলন করতে পারি, এবং এখানে যেভাবে কথা হলো যে মুসলমান, দলিত এবং আদিবাসী এই 3 অংশেরই মানুষ বিপদে পড়বেন, মূলত তাদের মধ্যেকার শ্রমজীবী অংশ, তাদেরকে কিন্তু ভিন রাজ্যে বারবার পুশব্যাকের শিকার হতে হচ্ছে। তো তাদের ঐক্য যদি হয় নিশ্চয়ই এটা রুখে দেওয়া সম্ভব। মুসলিম সম্প্রদায়ের মানুষ বিপদে পড়বে নাকি? না, অবশ্যই নয়, কারণ একটু আগে আপনারা শুনছিলেন যে ধরুন বাংলায় যেহেতু কাঁটাতার পড়েছে, সেখানে দেশভাগ হয়েছে, সেখানে উদ্বাস্তু হয়ে বহু অমুসলমান মানুষ এসছে এবং তাদের কাছে কোনো নথিপত্র নেই। তারা আজকে বিজেপির ভোট ব্যাংক হয়ে দাঁড়িয়েছে। তারা মনে করছে যে আমরা সিএতে আবেদন করব, কিন্তু আমরা যদি সিএ আইনটাকে ভালোভাবে দেখি এবং রুলসটাকে ভালোভাবে ফলো করি, আমরা দেখতে পাবো সিএ রুলসে পরিষ্কার বলা হয়েছে যে পাসপোর্ট এবং ভিসা অ্যাক্টে ছাড় পেয়ে যে 31,313 জন নির্দিষ্ট করা হয়েছে জেপিসি রিপোর্টে, এই সংখ্যাটা, সেই সংখ্যার মানুষই একমাত্র আবেদন করতে পারবেন এবং সেই অংশের মানুষ বেশিরভাগই বাঙালি নন। বাংলার মধ্যে 31,313 লিস্টে কোনো মানুষ নেই। সিএতে আবেদনকারী এখনও পর্যন্ত যারা যে কয়েকজন আছে মুষ্টিমেয়, তারা কেউ প্রায় পায়নি। ফলে আমাদের যে এই ভুলভাল ভ্রান্ত প্রচার যে শুধুমাত্র মুসলমান কমিউনিটিকেই একমাত্র বাদ দেওয়া হচ্ছে, বেনাগরিক করা হচ্ছে, অবশ্যই তাদের বাদ দেওয়া হচ্ছে, কারণ টার্গেট করে করে বাদ দেওয়া হচ্ছে ইচ্ছাকৃতভাবে, কিন্তু এর বাইরেও দলিত অংশ, আদিবাসী অংশ যাদের কাছে কোনো ডকুমেন্ট নেই, তারাও কিন্তু বিপাকে পড়বেন এবং বাদ যাবেন। বিহারেও এরকম মানুষরা প্রচুর পরিমাণে বাদ গেছে এবং বাদ পড়বেন প্রচুর মহিলারা, যাদের আসামেও দেখা গেছে, যাদের নাম মেলে না, নামের বানান মেলে না এবং বাবা মায়ের সাথে সম্পর্ক তারা স্থাপন করতে পারে না, অনেক বিবাহিত মহিলারা, কারণ তাদের ভোটার আধার কার্ডে নাম পরিবর্তন হয়ে যায়, সব ধর্মেরই সেটা। তো তারাও বহু অংশের মানুষ কিন্তু বাদ পড়বেন, মহিলারাও বাদ পড়বেন প্রচুর পরিমাণে। ফলে এসআইআর নিয়ে বিপদ সকলে। শেষ প্রশ্ন, বাংলা মানুষের যাদের কাছে কাগজ নেই তারাই আবার পশ্চিমবাংলার সাধারণ মানুষের কাছ থেকে কাগজ পেয়েছে। হ্যাঁ, সেটাই সকলেই আমরা প্রশ্ন করছি যে এই যে বলছে 2002 সালের ভোটার তালিকাটাই একমাত্র ঠিক, তারপর থেকে যাদের নাম উঠেছে তাদেরকে এখন বাদ দিতে পারে ওরা, কারণ ওরা যাচাই করছে। তাহলে 2024 সালে ভোটে নির্বাচিত হলো কি করে? ওরা কাদের ভোটে ওরা নির্বাচিত হয়েছে? এই যে কথা বলছে ওরা যে এই মানুষগুলো অবৈধ, এই ভোটাররা অবৈধ, তাহলে অবৈধ ভোটারদের ভোটেই ওরা সরকারে বসে আছে, বারবার করে নির্বাচন করছে। ফলে এই কথাগুলো, এবং যারা পাওয়ারে বসে আছে, ক্ষমতায় বসে আছে, তাদেরও প্রচুর সকলে এই ধরনের নথি দেখাতে পারবে কিনা অনেকেরই সন্দেহ রয়েছে এবং তাদের কাছে আরটিআই করেও বহু জিনিসের উত্তর পাওয়া যায় না। নথি কি পাওয়া যাবে? কোনো মানে নথির কথা বলাই যায় না এবং নানা মিথ যে ছড়িয়ে দিচ্ছে ওরা, এই যে অনুপ্রবেশকারী ইত্যাদি, সেই সব বিষয়েও আরটিআই করা হয়েছে, কোনো বিষয়ে ওরা পরিষ্কার কোনো তথ্যই দেয়নি। ফলে পুরোটাই দাঁড়িয়ে আছে মিথ্যা ভাষণের ওপর, যে অসংখ্য অনুপ্রবেশকারী এসেছে এবং সেই জন্য আমরা নাকি সবাইকে বাদ দেবো, পুরোটাই মিথ্যা ভাষণের ওপর। ফলে আমাদের বক্তব্য হচ্ছে কাউকে বেনাগরিক করা চলবে। কন্যাশ্রী হাজরা, আমি অপ্রচলিত পত্রিকার সম্পাদক এবং বৈষম্য বিরোধী মঞ্চের আহ্বায়ক।